কথকতার কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন। কথকতার গল্পের আসরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। চলে এলাম আরও একটা নতুন গল্পের সাথে। আজ কথকতার আসরে তোমরা শুনবে প্রখ্যাত সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে একটি বিশেষ স্বাদের ছোট গল্প খুড়ো মহাশয়। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকো কথকতার গল্পের আসরের আজকের বিশেষ নিবেদন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী খুড়ো মহাশয়। শরতের সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। বড় ঘরের বারান্দায় মাদুর পেতে বসে গগন চক্রবর্তী তামাক খাচ্ছেন। ঘরের মধ্যে তার বৃদ্ধ অসুস্থ বড় দাদা, এখনই ডাক্তার আসবার কথা আছে। তারা দুই ভাই, নবীন ও গগন। গ্রামটি নৈহাটির কাছে চন্দ্রদেবপুর। তারা এখানকার মধ্যবিত্ত গৃহস্থ, কিন্তু শোনা যায় বৃদ্ধ নবীনের হাতে নাকি 10,000 টাকা আছে। কেউ বলে বাজে গুজব, কেউ বলে সত্যি কথা, কিন্তু কেউই সেই টাকা স্বচক্ষে দেখেনি। সে টাকা যে লোহার সিন্দুকটিতে আছে অথবা নেই, শুধুমাত্র সেই সিন্দুকটি সকলে দেখেছে। সেটি বৃদ্ধের শোয়ার ঘরে থাকে। বৃদ্ধ সর্বদাই সেই ঘরে থেকে সিন্দুকটি আগলে রাখতেন। তার পুত্র নবকুমার পশ্চিমে চাকরি করে। সে অনেকবার বাবাকে তার কর্মস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু বৃদ্ধ কখনো সেখানে যেতে রাজি হননি। সকলে বলে তিনি সিন্দুকটি ফেলে যেতে পারেন না। গগন চক্রবর্তী বসে নীরবে তামাক খেতে লাগলেন। ক্রমে ডাক্তারবাবু লণ্ঠনের আলো উঠোনে পড়ল। ডাক্তারবাবু এসে বারান্দার নিচে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, চক্রবর্তী মশাই, খবর কি? চক্রবর্তী হুঁকো নামিয়ে রেখে বললেন, ডাক্তারবাবু এসো, খবর ভালো। এখনো বড্ড বেহুশ রয়েছেন, জ্বরটা রয়েছে কিনা, কিন্তু নাড়ি বেশ চলছে এখনো। উঠে এসো, একবার দেখো না। ডাক্তারবাবু উঠে এলেন। চক্রবর্তী হুঁকোটি সযত্নে দেওয়ালে ঠেস দিয়ে রেখে দরজা খুলে রোগীর ঘরে প্রবেশ করলেন। ডাক্তারও তার পিছু পিছু প্রবেশ করলেন। পিলসুজের ওপর একটি মাটির প্রদীপ ম্লানভাবে জ্বলছিল। একটা লম্বা ও চওড়া তক্তপোষের ওপর মলিন শয্যায় শুয়ে বৃদ্ধ রোগী ঘুমোচ্ছেন। তার পায়ের সামনে বসে তার পুত্রবধূ সাবিত্রী পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তাদের ঘরে ঢুকতে দেখে সাবিত্রী ঘোমটা টেনে দিল। গগন চক্রবর্তী প্রদীপটা একটু উজ্জ্বল করে দিলেন। ডাক্তার বৃদ্ধের নাড়ি পরীক্ষা করলেন, থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপলেন। পরীক্ষা শেষে বললেন, জ্বরটা এখনো খুবই রয়েছে। ফিভার মিক্সচারটা খাওয়ানো হচ্ছে তো? সাবিত্রী ঘোমটা ঢাকা মাথাটা নাড়িয়ে জানালো, হইতেছে। ডাক্তার বললেন, আজ সারা রাত্রি ওটা দেওয়া হোক, ভোরের দিকে রিমিশন হওয়ার সম্ভাবনা। এই বলে ডাক্তারবাবু বাইরে এলেন। গগনচন্দ্রও তার সাথে দরজা অবধি গেলেন। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, নবুকে খবর দিয়েছেন? না, দিইনি। কিছু ভাবনা নেই, দাদা ভালো হয়ে উঠবেন। ওরকম তো হয় ওর মাঝে মাঝে। নবুকে খবর দিলে এখনই খরচপত্র করে বাড়ি আসবে, তাই খবর দিইনি। গতিক বড় ভালো বোধ হচ্ছে না, কিন্তু আজ 5 দিন জ্বরটা ছাড়ল না। ভারী দুর্বল হয়ে পড়েছেন। জ্বর ছাড়বার সময় সামলাতে পারলে হয়। আরে না না, আমি এতকাল দেখছি, কিছু ভয় নেই। দেখা যাক, বয়স তো অনেকটাই হয়েছে কিনা, তাই ভয় হয়। এই বলে ডাক্তারবাবু মৃদু মন্দ পদক্ষেপে প্রস্থান করলেন। ডাক্তারবাবুর কথাই সত্যি হল।
ভোরবেলায় প্রাণপাখি বৃদ্ধের দেহপিঞ্জর ছেড়ে চলে গেল। মৃত্যুর আগে 2-1 মিনিটের জন্য মাত্র তার চেতনা হয়েছিল। তখন তিনি শুধু বলেছিলেন, নবু, নবু এসেছে। বাড়িতে ক্রন্দনের রোল উঠলে পাড়ার লোক 2-1 জন করে এসে জমা হতে লাগলো। সকলেই বলল, তা গেছেন, বেশ গেছেন, বয়স হয়েছিল, তোমাদের সব রেখে গেছেন, এ তো ওর সৌভাগ্য। তবে নবু কাছে থাকলেই ভালো হতো। সৎকারের সমস্ত আয়োজন হতে লাগল। সেখানে সত্যচরণ নামে একটি যুবক দাঁড়িয়েছিল। সে নবকুমারের একজন বিশেষ বন্ধু। তার হাত ধরে গগনচন্দ্র বললেন, তুমি বাবা গিয়ে নবুকে একখানি টেলিগ্রাম করে দাও, আমার আর হাত পা নড়ছে না। সত্যচরণ বলল, আচ্ছা আচ্ছা, আমি অফিস যাওয়ার সময় স্টেশন থেকে টেলিগ্রাম করে দেবো খন। সত্যচরণ কলকাতায় চাকরি করে, রোজ 9টার ট্রেনে অফিস যায়। সেই দিনটি শোকের মধ্যে কেটে গেল। সন্ধে হলে সকলে দুগ্ধাদি পান করে সকাল সকাল শুয়ে পড়ল। গগনচন্দ্র বিপত্নিক, তিনি একা এক ঘরে শুয়েছিলেন। অনেক রাত, বাড়ির কোথাও কোনো সাড়া শব্দ নেই। কেবল গগনচন্দ্র তাঁর শয্যায় এপাশ ওপাশ করছেন। শোকটা যেন তারই সর্বাপেক্ষা অধিক লেগেছে। শোক না আতঙ্ক? 2 নিকট সম্পর্কীয় বৃদ্ধের মধ্যে একজন মরলে অপরজনের সহজেই একটা আতঙ্ক উপস্থিত হয়। তার মনে হয় এই বুঝি তার পালা এলো। যাই হোক, ক্রমে রাত্রি গভীর হল। গগনচন্দ্র তখন ধীরে ধীরে শয্যা ত্যাগ করে উঠলেন। অন্ধকারে অতি সন্তর্পণে নিজের ঘরের খিল খুলে খালি পায়ে বাইরে এসে দাঁড়ালেন। জমাট অন্ধকার, তার উপর আকাশে মেঘ করেছে। মাঠের প্রান্তে একটা শিয়াল ডেকে উঠল। গগনচন্দ্র কিছুক্ষণ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বড় ঘরের বারান্দার দিকে অগ্রসর হলেন। যে ঘরে গত রাতে বৃদ্ধের মৃত্যু হয়েছে সেই ঘরটি আজ তালাবন্ধ। গগনচন্দ্র নিঃশব্দে তালাটা খুলে সেই অন্ধকার ঘরে প্রবেশ করলেন। ভয়ে তার বুকটা দুরুদুরু করে উঠল। হায় ভ্রাতৃস্নেহ! এত রাত্রে নিদ্রাহীন চোখে ভাই বুঝি ভাইয়ের মৃত্যুশয্যাটি একবার দেখবার জন্য ও অশ্রুপাত করবার জন্য এসেছেন। গগনচন্দ্র আগের মতো সাবধানতার সাথে ঘরের দরজাটি প্রথমে বন্ধ করে একটি দেশলাই জ্বাললেন। প্রদীপটি জেলে সেই লোহার সিন্দুকটির কাছে গেলেন। সিন্দুকটির ওপর থেকে একটা ভাঙা কাঠের হাত বাক্স, একখানি ছিন্ন মহাভারত ও কয়েকটি খালি ওষুধের শিশি নামিয়ে সিন্দুকটি খুলে ফেললেন। কয়েকটি কাপড়ের পুঁটুলি নামাবার পর নিচের দিক থেকে পুরনো লাল চেলি বাঁধা একটি ছোট পুঁটুলি বেরোল। সেটি খুলে দেখলেন তার মধ্যে তাড়াবন্দি অনেক নোট রয়েছে। তা দেখা মাত্র সেই ক্ষীণালোকে, সেই মৃত্যু কক্ষে গগনচন্দ্রের মুখে শুভ্র দন্তপংক্তির ছটা ক্ষণকালের জন্য উদ্ভাসিত হয়ে উঠল। তড়িৎ গতিতে অন্য পুটলিগুলি যথাস্থানে আগের মতো রেখে গগনচন্দ্র সিন্দুকটি বন্ধ করে ফেললেন। মহাভারত ও ভাঙা বাক্স ও ওষুধের শিশিগুলি তার ওপর আগের মতো সাজিয়ে রেখে প্রদীপ নিভিয়ে দরজায় তালা বন্ধ করে নিজের শোয়ার ঘরে এসে উপস্থিত হলেন। দরজাটা বন্ধ করে প্রদীপ জেলে গগনচন্দ্র বিছানার ওপর বসলেন। বালিশের নিচে তার চশমার বাক্সটা ছিল। চশমাটি চোখে লাগিয়ে নোটের তারাগুলো নিরীক্ষণ করতে লাগলেন। কেবল 10 টাকার নোট, একখানিও নম্বরবারি নোট তাতে ছিল না। একটা তারা খুলে নোটগুলো সাবধানে গুনে দেখলেন। 100টি আছে।
1000 টাকা। প্রত্যেক তারাটি খুলে একে একে গুনলেন, প্রত্যেকটাতেই 1000 টাকা করে। এরকম 10টা তারা ছিল, 10,000 টাকা। একবার গুনে তৃপ্তি হলো না। গগনচন্দ্র নোটগুলো বারংবার গুনে গুনে দেখতে লাগলেন। এরকম করতে করতে ভোর হয়ে গেল। তখন তিনি পুঁটলিটি নিজের সিন্দুকে বন্ধ করে প্রদীপ নিভিয়ে ঘরের বাইরে এলেন। দু একটা কাক ডাকতে আরম্ভ করেছে। অল্প অল্প আলো ফুটেছে। গাড়ুটি হাতে করে বাড়ির বাইরে আমবাগানের ভেতর দিয়ে গগনচন্দ্র পুকুরের ধারে গেলেন। তখনও কোথাও জনমানুষের দেখা নেই। প্রথমেই গগনচন্দ্র দাদার লোহার সিন্দুকের চাবিটা ছুঁড়ে পুকুরের মাঝখানে নিক্ষেপ করলেন। তারপর হাত মুখ ধুয়ে গাড়ুতে জল ভরে ধীরে ধীরে বাড়ি ফিরে এলেন। ওই দিন বেলা 9টার সময় শহর থেকে সদ্য পিতৃহীন নবকুমার বাড়ি এসে পৌঁছল। সে ইতিমধ্যেই নিজের সাধারণ বেশ পরিত্যাগ করে কাছা পড়েছে। নবকুমারের বাড়ি পৌঁছবার সঙ্গে সঙ্গে আরেকবার ক্রন্দনের ধ্বনি উঠল। তা শুনে প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিতে লাগল। সকলে বলল, নবু, নবু কেঁদো না বাবা, চুপ করো। বাপ মা কি আর কারো চিরদিন থাকে? এই তোমার খুড়ো মশাই রয়েছেন তো, এই নিয়ে এখন তোমার বাপ হলেন। চুপ করো বাবা, চুপ করো। প্রতিবেশীরা গৃহত্যাগ করার সময় পরস্পরের মধ্যে বলাবলি করতে লাগল। আহা, গগন চক্রবর্তী বুড়োর চেহারাটা কি হয়ে গেছে দেখেছো একদিনে? আর চোখ টোক সব একেবারে বসে গেছে। একজন বলল, আহা, ভাইয়ের শোকটা বড্ড লেগেছে বামুনের। চোখ বসে যাওয়ার আসল কারণ যে সারা রাত জাগা এবং মনের ভেতরে শয়তানের তাণ্ডব নৃত্য, তা কেউই অনুমান করতে পারল না। যথাসময়ে নবকুমার খুড়োমশায়ের সাথে বসে হব্বিষ্যি অন্ন ভোজন করল। ভোজন শেষে গগনচন্দ্র মাদুর পেতে বসে তামাক খেতে লাগলেন। নবকুমার তার কাছে বসেছিল। খুড়োমশাই বললেন, শ্রাদ্ধ শান্তির আয়োজন তো এবেলা থেকে করতে হবে, তা টাকা কড়ি কিছু এনেছো? নবকুমার বলল, টাকা কড়ি আমি কোথায় পাবো? বাবার সিন্দুক থেকে কিছু বেরোতে পারে বোধহয়। তা দেখো যদি কিছু থাকে। চাবিটা? চাবি? চাবি কোথায় তা তো বলতে পারবো না। হয়তো বৌমাকে দিয়ে গেছেন, জিজ্ঞাসা করো দেখি। নবকুমার গিয়ে সাবিত্রীকে জিজ্ঞেস করল। সাবিত্রী বলল, আমাকে তো দিয়ে যাননি। শেষ পর্যন্ত তার কোমরে ঘুনশিতে ছিল দেখেছি। খুড়ো মশাই হয়তো খুলে নিয়ে থাকবেন। না, উনি তো বললেন চাবি কোথায় কিছুই জানেন না। নবকুমার ফিরে এসে খুড়োমশাইকে কথা বলল। তিনি বললেন, তার কোমরে ছিল? কই, তা তো লক্ষ্য করিনি। তবে হয়তো তার চিতায় উঠেছে। নবকুমার একটু বিরক্তির সঙ্গে বলল, ওটা আপনি লক্ষ্য করলেন না? খুড়োমশাই হুঁকো নামিয়ে কাঁদো কাঁদো স্বরে বললেন, আরে বাবা, সে সময় কি আমার চাবি সিন্দুক টাকা করি ভাবার মতো অবস্থা ছিল? সেসব তোমরা পারো। নবকুমার কিছুক্ষণ চুপ করে রইল। খুড়োমশাই ধূমপান করে যেতে লাগলেন। শেষে নবকুমার বলল, তবে এখন উপায়? উপায় আর কি, কামার ডাকিয়ে সিন্দুক খোলাতে হবে। কামার ডেকে সিন্দুক খোলানো হলো। তা থেকে কেবল 30 নগদ টাকা আর নবকুমারের পরলোকগতা মায়ের খানকয়েক সোনার উপর পুরনো অলংকার বেরোল। তাই দেখে নবকুমার তো মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারও বরাবর মনে ধারণা ছিল যে তার পিতার সিন্দুকে নগদ 10,000 টাকা আছে। তার মনে বিশ্বাস হল খুড়োমশাই সেই টাকা সরিয়েছেন। অথচ
তার সাক্ষী সাবুদ কিছুই নেই। খোলা সিন্দুকের সামনে বসে নবকুমার ভাবছিল। এমন সময় খুড়োমশাই এসে জিজ্ঞাসা করলেন, কিছু পেলে? সিন্দুক থেকে যা বেরিয়েছিল নবকুমার তা দেখালো। পরে জিজ্ঞাসা করল, 10,000 টাকা ছিল যে, কোথা গেল? গগনচন্দ্র আশ্চর্য হয়ে বললেন, কত টাকা? 10,000। খুড়োমশায়ের মুখখানা বিবর্ণ হয়ে গেল। একটু কাষ্ঠ হেসে তিনি বললেন, 10,000 টাকা? পাগল কোথাকার, তিনি কোথায় পাবেন এত টাকা? কেন, সকলেই তো বলতো এই সিন্ধুকে নাকি তার 10,000 টাকা আছে। সকলে তো সব জানে। কেন, দাদা তো সর্বদাই বলতেন তার 1 পয়সাও নেই। তুমি পশ্চিম থেকে যা টাকা কড়ি পাঠাতে, মাঝে মাঝে ওই তাই দিয়েই খরচপত্র করতেন, আর 2-5 টাকা জমিয়েছিলেন। 10,000 টাকা, 10,000 টাকা কি আর সোজা কথা রে বাবা? নবকুমার আর কি করবে? নীরবে মনের সন্দেহ ও রাগ হজম করে যথাসময়ে পিতৃশ্রাদ্ধ সম্পন্ন করল। অল্পদিন পরেই তার ছুটি শেষ হল। ভগ্ন হৃদয় নিয়ে কাজের জায়গায় ফিরে যেতে হবে। এতদিন তার পিতার সেবা শুশ্রূষার জন্য স্ত্রীকে বাড়িতে রেখেছিল। এবার সাবিত্রীকে সে শহরে নিয়ে গিয়ে নিজের কাছে রাখবে। স্ত্রীকে বলে গেল, পুজোর ছুটি হতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যে একটা বাসা ঠিক করে পুজোর সময় এসে তাকে নিয়ে যাবে। নবকুমার কলকাতায় এলো। পুরনো গয়নাগুলি বিক্রি করবে, কিছু কাপড় চোপড়ও কেনবার প্রয়োজন আছে। সারাদিন বউবাজারে ও বড়বাজারে ঘুরে 250 টাকায় গয়নাগুলো বিক্রি করল। বড়বাজারে একটা কাপড়ের দোকানে বসে কিছু কাপড় কিনল। তার পকেট বুকে নোট ছিল। টাকা দেওয়ার জন্য পকেট বুক বের করতে গিয়ে দেখে পকেট বুক নেই। গাঁট কাটায় কখন চুরি করেছে জানতেও পারেনি। বিপদের ওপর বিপদ। সেই পকেট বুকে তার রিটার্ন টিকিটখানি পর্যন্ত ছিল। 250 টাকার নোট ছিল, খানকতক পুরনো চিঠিপত্র ছিল। দোকানের কাপড় দোকানে রেখে নবকুমার বাড়ি ফিরে এলো। আজ পাঞ্জাব মেলে কর্মস্থানে ফিরবে ভেবেছিল। এমন টাকা নেই যে এখন নতুন টিকিট কিনে ফেরা যায়। ভাবল, পরের দিন সত্যচরণ এলে অফিসে তার সঙ্গে দেখা করে কিছু টাকা ধার নিয়ে যাবে। দুঃখে ম্রিয়মান হয়ে কোনো রকমে নবকুমার বাড়িতে রাত কাটাল। সকালে তখনও নবকুমার বিছানা ত্যাগ করেনি। বাসার একজন বাবু একখানা সংবাদপত্র হাতে করে এসে বললেন, নবকুমার বাবু, দেখুন, ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন। কাল যে আপনার পকেট বুক চুরি হয়েছিল, সেটা খুব মঙ্গল বলতে হবে। নবকুমার আশ্চর্য হয়ে বলল, মানে কেন, ব্যাপারটা কি? স্কুল কলেবর যুবকটি সংবাদ পাঠ করলেন। গত রাত্রে পাঞ্জাব মেলে আসানসোলের নিকট পৌঁছিলে একটা মালগাড়ির সঙ্গে ভীষণ কলিশন হইয়া যায়। 2-3 খানি যাত্রী গাড়ি চূর্ণ হইয়াছে। ড্রাইভার অত্যন্ত আহত হইয়া হাসপাতালে আছে। যাত্রীগণের মধ্যে 6 জন মৃত ও 22 জন সাংঘাতিক রকম আহত। মৃতের তালিকার মধ্যে নবকুমার চক্রবর্তীর নামও পাওয়া গেল। স্কুলবাবুটি বললেন, কি রকম? আপনিও মরেছেন নাকি? বোধহয় আমার নামের অন্য কেউ। আপনি নবকুমার বাবুর ভূত নন তো? কি জানি মশাই। এই বলে বাবুটি চলে গেলেন। এই কথা শুনে নবকুমারের মাথায় 2-1 কথার উদয় হল। সে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে সত্যচরণের কাছে টাকা ধার নিয়ে আসানসোলে চলে গেল। সেখানে গিয়ে পুলিশ অফিসে সন্ধান নিল। জিজ্ঞাসা করল, একজন নবকুমার চক্রবর্তী বলে যে মরেছে, আপনারা তার নাম জানলেন কি করে? দারোগা বলল, তার পকেট থেকে এই পকেট বুকটি বেরিয়েছে। নবকুমার দেখল তারই পকেট বুক, তাতে তারই নোট, চিঠি, রিটার্ন টিকিট সবই রয়েছে।
যা মনে করেছিল তাই, সেই গাঁট কাটাই তবে মারা পড়েছে। পাপের এই রকম হাতে হাতে প্রতিফল আজকাল দেখা যায় না। দারোগা জিজ্ঞাসা করল, আপনি কে? আমি নবকুমারের একজন বন্ধু। লাশের লাশের আবার কি হবে? অ্যাক্সিডেন্টের পর আমরা খবরের কাগজে টেলিগ্রাফ করেছি। লাশের আত্মীয়রা একে কেউ জ্বালাবার বন্দোবস্ত করলে করবে, নইলে আমরা পুঁতে ফেলবো। নবকুমার একবার ভাবল পুঁতেই ফেলুক। তার মাথায় এই সময় অন্য একটা মতলব এসেছে। ভাবল, যদি সংবাদ পেয়ে খুড়ো মশাই আসেন তাহলে লাশ দেখেই জানতে পারবেন সে নয়। দারোগার কাছে লাশ জ্বালাবার অনুমতি চাইল। দারোগা বলল, আর এই টাকা করি, লাশের ওয়ারিশান কে? লাশের এক স্ত্রী আছে, খুড়ো আছে। স্ত্রী ওয়ারিশ। খুড়োকে খবর দিলে এসে টাকা নিয়ে যাবে। দারোগা খুড়ো মশাইয়ের ঠিকানা নোট করে নিল। লাশ জ্বালিয়ে নবকুমার কলকাতায় ফিরে এলো। স্কুলবাবুটি জিজ্ঞাসা করলেন, কি মশাই, খবর কি? নবকুমার গম্ভীরভাবে বলল, গিয়ে দেখলাম আমি নই, আর একজন মরেছে বটে। তবু ভালো। পরদিন সত্যচরণের অফিসে গিয়ে নবকুমার তার সঙ্গে দেখা করল। শুনল, যদিও পল্লীগ্রামে দৈনিক কাগজ দেখা যায় না, তবুও লোকমুখে বাড়ির লোক তার মৃত্যু সংবাদ পেয়েছে। সত্যচরণের সঙ্গে অনেকক্ষণ গোপন পরামর্শ করে নবকুমার বাড়িতে ফিরে এলো। সন্ধেবেলায় গগনচন্দ্র বৈঠকখানায় বসে তামাক খাচ্ছেন। পাড়ার 2-4 জন বৃদ্ধ বসে আছেন। গতকাল নবকুমারের শ্রাদ্ধ হয়ে গেছে। বৃদ্ধের যেমন ঘটা করে হয়, যুবকের শ্রাদ্ধ সেভাবে হয় না। গগনচন্দ্র আসানসোল থেকে নবকুমারের যে 250 টাকার নোট এনেছিলেন, তারই থেকে কেবল 50টি টাকা খরচ করে শ্রাদ্ধ করেছেন। বাকি 200 টাকা নবকুমারের বিধবাকে দিয়েছেন। সাবিত্রী যখন সধবা ছিল, তখন সর্বত্র তার যে একটা সুনাম ছিল, সম্প্রতি তাতে অত্যন্ত আঘাত লেগেছে। যেদিন স্বামীর মৃত্যু সংবাদ আসে, সেই দিন মাত্র সে অত্যন্ত কান্নাকাটি করেছিল। রাতে সত্যচরণের স্ত্রী এসে তাকে অনেক সান্ত্বনা দিল। পরদিন থেকে সে মুখখানা বিমর্ষ করে থাকে বটে, কিন্তু সদ্য বিধবার যেরকম হওয়া উচিত তার কিছুই দেখা যায় না। প্রায় দিনই দুপুরে সত্যচরণের স্ত্রীর কাছে সে যায়। এই অবস্থায় এরকম করে পাড়া বেড়ানো কি তার উচিত? এরকম অস্বাভাবিক বাল্য বিধবা তো হিন্দু বাড়িতে দেখা যায় না। সমবেত বৃদ্ধগণের মধ্যে হুঁকোটি নিয়মিত রূপে পরিক্রমণ করতে লাগল। এই সভাটি প্রায় নীরব। কেবল মাঝে মাঝে কেউ কেউ বলে উঠছেন, সংসার অনিত্য, সকলই মায়া। কেউ বলছেন, আহা, নবকুমার বড় ভালো ছেলে ছিল। আজকালকার দিনে ওই রকম প্রায় দেখাই যায় না। একটু পরে বাইরে দ্রুত পায়ের আওয়াজ পাওয়া গেল। মুহূর্তের মধ্যে বাড়ির চাকর চিনিবাস হাঁপাতে হাঁপাতে প্রায় গলদঘর্ম হয়ে 2 চোখ কপালে তুলে বৈঠকখানার ভেতরে প্রবেশ করল। হাঁপাতে হাঁপাতে শুধু বার 2 বলল, কর্তা, কর্তা। তার মুখ থেকে আর কোনো শব্দ বেরোল না। লোকটা সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সকলেই অত্যন্ত বিস্মিত ও ভীত হয়ে প্রচলিত উপায়ে তার মুখে জল দিয়ে তাকে হাওয়া করে ক্রমে তার চেতনা ফিরিয়ে আনলেন। ক্রমে লোকটা সুস্থ হতে লাগল। সকলে তখন তাকে জিজ্ঞাসা করলেন, কিরে কিরে চিনিবাস, অমন করলি কেন? চিনিবাস তখন ভয়ে শিউরে উঠে বলল, রাম রাম রাম, ভূত গো, ভূত কর্তা। ওর মধ্যে যে বৃদ্ধ ছোটবেলায় অল্প ইংরেজি পড়েছিলেন, তিনি বললেন, দূর বেটা চাষা, ভূত কি?
ভূত আছে নাকি? চিনিবাস চোখ কপালে তুলে বলল, ভূত নাই, ওই পুকুর ধারে বাসতলায় দেখো গে ঠাকুর। অনেকের প্রশ্নাদির পর ক্রমে ক্রমে চিনিবাস বলল, কিছুক্ষণ আগে যখন সে পুকুরে বাসন মেজে ফিরছিল তখন সেই পুকুরের ঈশান কোণে বাঁশঝাড়ের তলায় অন্ধকারে দেখল আপাদ মস্তক সাদা কাপড়ে ঢাকা কি একটা ঘুরে বেড়াচ্ছে। কাছাকাছি যাওয়া মাত্রই পদার্থটা কাছে এলো। ঠিক নবকুমারের মতো চেহারা। চিনিবাস সমস্ত বাসন কোসন পাথর বাটি তার হাতে যা ছিল আছড়ে ফেলে এসেছে। এ কথা শুনে খুড়োমশাই রাম নাম উচ্চারণ করতে লাগলেন। বললেন, রাম 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 রাম। ঠিক 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 দেখেছিস? ঠিক না তো কি বেঠিক দেখেছি কর্তা? ওরে বাবারি, আর আমি সন্ধ্যেবেলায় বাসন মাজতে যাবো না বাবা, আর যাবো না। পূর্বোক্ত নাস্তিক প্রকৃতির বৃদ্ধটি বললেন, চক্রবর্তী মশাই, ওই কথা আপনি বিশ্বাস করছেন? বেটা অসাবধানে বাসনগুলো ভেঙে ফেলেছে, তাই এসে ওই কথাটা ওজোর করছে। কিন্তু বক্তার হৃদয়ের ভেতরটা দুরু দুরু করতে লাগল। সেই সন্ধ্যা তো কাটল। তারপর ৩-৪ দিন ধরে পাড়ার ভদ্রলোকেরা এসে গগন চক্রবর্তীর কাছে সংবাদ দিলেন, কেউ দিঘির ধারে, কেউ ভাঙা শিব মন্দিরের কাছে, কেউ অন্য কোথাও নবকুমারকে দেখেছেন। আগের সেই নাস্তিক বৃদ্ধটিকে আর সন্ধ্যের পর বেরোতে দেখা যায় না। অন্যান্য বৃদ্ধরা গগন চক্রবর্তীর বৈঠকখানায় এসে বলতে লাগলেন, দেখো, শাস্ত্র তো মিথ্যে হবার নয়, অবঘাত মৃত্যুটা হলো কি না, এবার ওরকম তো হওয়ারই কথা। আচ্ছা, এই বছরটা পড়ুক, গয়ায় গিয়ে প্রেত শিলায় একটা পিণ্ড দিয়ে দিও, কেমন? উদ্ধার হয়ে যাবে। একদিন সন্ধ্যের পর খুড়োমশাই পুকুরের ধার থেকে মুখ ধুয়ে জল ভরা গারুটা হাতে করে আমবাগানের ভেতর দিয়ে ফিরছিলেন। হঠাৎ একটা সাদা কাপড় মুড়ি দেওয়া মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। তার মুখটা ছাড়া সমস্ত গা সাদা কাপড়ে ঢাকা। আত্মপ্রকাশ করা মাত্র সে বলল, খুড়োমশাই, সে 10,000 টাকা। আর শোনার আগেই খুড়োমশাই সেখানে গাড়ু আছড়ে ফেলে রাম নাম শব্দ করতে করতে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালালেন। রাম 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 রাম। পরদিন অমাবস্যা। সন্ধ্যের পর খুড়োমশাই আর বাড়ির বাইরে বেরোলেন না। রাত 9টার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। যখন তিনি গভীর নিদ্রায় মগ্ন, রাত আন্দাজ 12টার সময় গায়ে কার যেন খুব ঠান্ডা স্পর্শে খুড়োমশাইয়ের নিদ্রাভঙ্গ হল। খুড়োমশাই ঘুমের ঘোরে বললেন, কে? অন্ধকারের মধ্যে থেকে একটা শব্দ বেরোল, আমি নবকুমার। শোনা মাত্র খুড়োমশাইয়ের ঘুমের ঘোরটা ছিটকে বেরিয়ে গেল। ভূত বলল, সে 10,000 টাকা আমার বউকে যতদিন না দিচ্ছ, ততদিন রোজ আসবো তাগাদা করতে। রোজ আসবো, রোজ আসবো, রোজ আসবো। এই বলে নবকুমার চুপ করল। খুড়োমশাইয়ের নিঃশ্বাস তখন ঘন হতে লাগল। ক্রমে তার দাঁতে দাঁত লেগে গেল, সে প্রায় অজ্ঞান হয়ে পড়ল। নবকুমার তখন মেঝের ওপর থেকে বরফ বাঁধা পুটলিটা তুলে নিয়ে খোলা জানলার কাছে গিয়ে একটা গরাদ সরিয়ে বেরিয়ে এলো। বাইরে কিছু দূরে সত্যচরণ অপেক্ষা করছিল। পরদিন সন্ধেবেলা সত্যচরণ অফিস থেকে ফিরে এসে তারই বাড়িতে লুকিয়ে থাকা নবকুমারকে খবর দিল খুড়োমশাই তার সাথে একই ট্রেনে কলকাতায় গিয়েছিলেন। সাবিত্রীর নামে 10,000 টাকার কোম্পানির কাগজ কিনে এনেছেন।
সত্যচরণ জিজ্ঞাসা করল, এই টাকা কোথা থেকে এলো? গগনচন্দ্র বলেছিলেন, টাকাটা ছিল আমার দাদার। সকলে যে বলতো তার 10,000 টাকা আছে, তা দেখছি মিথ্যে নয়, কিন্তু তার লোহার সিন্দুক থেকে বেরোয়নি। কালকে হঠাৎ রাতে তার পুরনো টিনের বাক্স খুলে দেখি এক টুকরো লাল চেলিতে মোড়া 10,000 টাকার নোট। দেখে আমার হরিষে বিষাদ উপস্থিত হলো আর কি। আহা, আর যদি নবু বেঁচে থাকতো, পিতৃধন। যা হোক, বিধবাটার একটা উপায় হলো। এরপর নবকুমার কলকাতায় গিয়ে খুড়োমশাইকে একটা চিঠি লিখল। সে শুনে দুঃখিত হয়েছে যে তার মৃত্যুর একটা গুজব উঠেছে এবং শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছে, কিন্তু বাস্তবিকভাবে সে বেঁচে আছে এবং একটু কাজ উপলক্ষে অন্যত্র গিয়েছিল। অমুক তারিখে সে বাড়িতে আসবে এবং একদিন থেকে স্ত্রীকে নিয়ে শহরে ফিরে আসবে। নবকুমার বাড়ি এসে শুনল খুড়োমশাই কি একটা জরুরি কাজে গ্রামের বাইরে গেছেন। নবকুমার তার স্ত্রীকে নিয়ে শহরে চলে গেল। কথকতার আসরে এতক্ষণ তোমরা শুনছিলে খুড়ো মহাশয়, রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়। আজকের গল্প পাঠ, গল্পের সূত্রধার এবং বিশেষ কিছু চরিত্রে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে কণ্ঠদান করেছে রক্তিম, তৃষা, সৌভিক, সৌমদ্বীপ, বিপুল, আর্য এবং নীল। গল্পের অডিও রূপান্তর ও নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি। শব্দগ্রহণ রণজয়। শব্দ সংযোজন ও আবহ সঙ্গীত ডি টিউন মিউজিক স্টুডিওজ। প্রচ্ছদ নির্মাণ SD গ্রাফিক্স। কেমন লাগলো আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থেকো কথকতা। শোনা হচ্ছে।